ওয়েলকাম স্টুডেন্ট, আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুনভাবে। আজকে যে পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে ফিজিক্স উচ্চ মাধ্যমিক 2023। তো ফিজিক্স 2023-এর অনেকের বর্তমান স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে, এমনকি যারা উচ্চ মাধ্যমিকে 11 থেকে 12-এ উঠেছে, তাদের প্রত্যেকের কাছেই এটা একটা কিউরিয়াসিটি বা জানার ইচ্ছা কী কোশ্চেন এসেছিল, তার অ্যান্সারগুলো আমরা কীভাবে সলভ করব। তো এই প্রশ্নের কিছু সমাধান তোমাদের কাছে আমরা নিয়ে এসেছি। প্রত্যেকটা কোশ্চেন তার আমি উত্তরগুলো করে দিয়েছি এবং স্টেপ বাই স্টেপ আমি সেটাকে বুঝিয়ে দেবো। তোমরা ভালো করে দেখবে। যারা 11 থেকে 12-এ উঠবে তাদের জন্য তো খুবই দরকারি, এবং যারা এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের কাছেও এটা খুব প্রয়োজনীয় জিনিস, কারণ তারা এখান থেকে বুঝতে পারবে কোন কোন জিনিসগুলোর ক্ষেত্রে তোমরা এখানে সঠিক করেছো, কোন কোন ক্ষেত্রে ভুলটা করেছো। ঠিক আছে, তো চলে আসা যাক। ফার্স্ট যেটা জানো তোমাদের গ্রুপে যেটা থাকছে সেটা হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন্সগুলো। তো এই এমসিকিউ টাইপ কোশ্চেন্সগুলোর ক্ষেত্রে জেনারেলি ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কিছু ভুল করে বা যে কিছু সলভগুলোর ক্ষেত্রে প্রবলেম হয়, তো সেই প্রবলেমগুলো আমি এখানে যতটা সম্ভব এটাকে শেষ করার চেষ্টা করছি। দেখো এবার, তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে তোমাদের, এ চার্জ কিউ ইজ প্লেসড at the center of the line joining two charges plus q and plus q. The system will be in equilibrium if q is option A plus q, option B minus q by 2, option C minus q by 3 and option D minus q by 4. এই চারটে অপশন দেওয়া আছে। তো অঙ্কটা যে নিউমেরিক্যালসটা আছে তার মানেটা বোঝা যায়। দুটো চার্জ বডি নেওয়া হয়েছে। এখানে এ পয়েন্টে আছে, ধরে নিলাম একটা চার্জ আছে সেটা হচ্ছে প্লাস কিউ, আর বি পয়েন্টেও একটা চার্জ আছে প্লাস কিউ। ঠিক আছে, এই দুটো চার্জ বডি মাঝখানে মিডল একটা পজিশন যেটাকে আমি সি ধরে নিয়েছি, এই সি পয়েন্টে আমি একটা চার্জ ধরে নিয়েছি, চার্জের ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল কিউ। ঠিক আছে, এবং এই দুটোর মাঝখানের পজিশন যেমন ধরে নেওয়া হলো এ আর বি এর মধ্যে টোটাল লেন্থ হচ্ছে এল। তাহলে যেহেতু কি সি পয়েন্টটা আমি মাঝখানে নিয়েছি, তাহলে এ সি এর মধ্যে ডিস্টেন্সটা কত হবে? এল বাই টু, আর বিসি এর মধ্যে ডিস্টেন্সটা হবে এল বাই টু। তো এখানে এ পয়েন্ট আমাকে যেটা বার করতে বলছে, ইফ কিউ ইজ, আমাকে কিউবের ভ্যালুটা ক্যালকুলেট করতে বলছে। তাহলে এ আর এর মধ্যে আমার ফোর্সটা দেখা যায়। তো এই চার্জ, দুটো চার্জের মধ্যে কতটা আমার ফোর্স হচ্ছে সেটা হচ্ছে এফ বিসি, যেটা বি আর সি এর মধ্যে কাজ করছে। আর একটা যেটা হচ্ছে এফ এ বি, যেটা কি করছে এ আর বি এর মধ্যে কাজ করছে। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু দ্য ইলেকট্রোস্ট্যাটিক্স ল, কুলম্বস ল, তোমরা জানো সেটাই, যে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, যেটা আমরা এসআই ইউনিটের মাধ্যমে করে থাকি, সলভ করে থাকি। তো 1/4πε0 টেকিং কমন, এটাকে যদি আমরা কমন নিয়ে নিই, তো আমি লিখতে পারি, দেখো এই দুটোর ক্ষেত্রে কিউ আর এইখানে একটা ক্যাপিটাল কিউ আছে, এটা হচ্ছে স্মল কিউ। তো ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই এল বাই টু হোল স্কোয়ার, চার্জেস চার্জ ইন্টু বাই তাদের ডিস্টেন্সের স্কোয়ার। ঠিক আছে, তো এটা এল বাই টু এর স্কোয়ার হয়ে গেল, প্লাস এই দুটোর মধ্যে যদি আমি ডিস্টেন্সটা মেজার করে নিই এফ এ বি, তাহলে সেটা কত হচ্ছে কিউ ইন্টু কিউ বাই এল স্কোয়ার। তো এটা হয়ে গেল। তাহলে এখানে থেকে সলভ করি, যদি দেখা যাবে সেটা হচ্ছে 4 ইন্টু ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ ইকুয়ালস টু 0। তাহলে 4 কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ, তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু হয়ে গেল মাইনাস কিউ বাই 4। সো ক্যাপিটাল কিউ এর ভ্যালুটা বার করতে চেয়েছে, তাহলে সেই ভ্যালুটা কোন দিকে হবে? এটা হচ্ছে মাইনাস কিউ বাই 4। মাইনাস কিউ বাই 4 কোন অপশনসটা? অপশন ডি। তাহলে অপশন ডিটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো এবার দেখা যাক পরের কোশ্চেনসটা। ওকে, তো পরের নিউমেরিক্যালসটাকে আসা যাক। আমি কোশ্চেনটা আগে থাকতে তুলে লিখে রেখেছি, অ্যান্সারটাও করে রেখেছি। কারণ কি না, সময় না হলে যদি পুরো অঙ্কটা তোমাদের সামনে করতে যাই, তাহলে সেটা কি করবে, অনেক বেশি টাইম লাগবে ভিডিওটার ক্ষেত্রে। তো আমি ভিডিওটা ছোট করার জন্য আমি এটা করে রেখেছি। তো এখানে যেটা বলেছে, 3 ক্যাপাসিটার্স ইচ অফ ক্যাপাসিটেন্স 4 মাইক্রোফ্যারাড আর টু বি কানেক্টেড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য এফেক্টিভ ক্যাপাসিটেন্স ইজ 6 মাইক্রোফ্যারাড। দিস ইজ ডান বাই কানেক্টিং। মানে এখানে বলেছে তোমার 3টে ক্যাপাসিটার দেওয়া হয়েছে, এই ক্যাপাসিটারের মধ্যে যা ক্যাপাসিটেন্স বলে দিয়েছে 4 মাইক্রোফ্যারাড করে, তিনটেরই 4 মাইক্রোফ্যারাড করে। এটাকে এমন ভাবে আটকাতে বলেছে, 4 মাইক্রোফ্যারাড করে এমন ভাবে তিনটে ক্যাপাসিটারকে অ্যারেঞ্জ করতে বলেছে যাতে আমি 6 মাইক্রোফ্যারাড এফেক্টিভ ক্যাপাসিটেন্স রেজিস্ট্যান্স পাই। ঠিক আছে, তো এখানে 4টে অপশনস দিয়েছে, 4টে অপশনসের মধ্যে কোন অপশনসটা আমি যাব। তো এখানে আমাকে ক্যাপাসিটার গুলোর ক্ষেত্রে 3টে ক্যাপাসিটার আছে, 3টে ক্যাপাসিটারের মধ্যে আমি যদি প্রথম দুটো ক্যাপাসিটারকে সিরিজে লাগাই, ধরো এখানে দুটো ক্যাপাসিটার, ফার্স্ট ক্যাপাসিটার, সেকেন্ড ক্যাপাসিটার, দুটোই কি হচ্ছে 4 মাইক্রোফ্যারাড করে। তাহলে 4 মাইক্রোফ্যারাড করে দুটোই যদি আমি সিরিজে লাগাই, তো তার ক্ষেত্রে আমার এফেক্টিভ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এফেক্টিভ ক্যাপাসিটেন্স হয়ে যাচ্ছে 1/4, 1/C1 equals to 1/4 plus 1/4, that is 2/4, that is 1/2 মাইক্রোফ্যারাড। সো C1 equals to 2 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমার ক্যাপাসিটেন্সের যেটা ভ্যালু, এফেক্টিভ ক্যাপাসিটেন্স আসছে, সেটা ভ্যালুটা কত হয়ে যাচ্ছে এই দুটোর মধ্যে? সেটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড।
আমি এখন এই দুটো ক্যাপাসিটেন্সের সঙ্গে আমি আরেকটা ক্যাপাসিটেন্স যেটা 3 নম্বর ক্যাপাসিটেন্স আছে সেটাও 4 মাইক্রোফ্যারাড, সেটা কি করেছি প্যারালালে লাগিয়ে দিয়েছি। তাহলে যখন এটাকে আমি প্যারালালে লাগিয়েছি আরেকটা 4 মাইক্রোফ্যারাড, তাহলে আমার ক্ষেত্রে কি হচ্ছে, তাই এই ক্ষেত্রে কি হবে, এই এফেক্টিভ ক্যাপাসিটেন্স C ইকুয়ালস টু C1 প্লাস 4। C1 এর ভ্যালুটা কত বেরিয়েছে আমার 2 মাইক্রোফ্যারাড, কারণ সিরিজে লাগানো ছিল, এবং তার সঙ্গে আমি 4 মাইক্রোফ্যারাড আমি অ্যাড করে দিয়েছি। তাহলে C1 প্লাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 2 প্লাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 6 মাইক্রোফ্যারাড। তো 6 মাইক্রোফ্যারাড আমার এফেক্টিভ রেজিস্ট্যান্স, সেটাই যে এফেক্টিভ ক্যাপাসিটেন্স সেটাই চেয়েছে। তাহলে এফেক্টিভ ক্যাপাসিটেন্স 6 মাইক্রোফ্যারাড পাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে, প্রথম দুটোকে আমাকে লাগাতে হচ্ছে সিরিজে আর পরেরটাকে লাগাতে হচ্ছে প্যারালালে। সেই জন্য আমার অপশন ডিটা ইজ দ্য কারেক্ট, 2 ইন সিরিজ এন্ড 1 ইন প্যারালাল। ঠিক আছে, তো পরের নাও এখন দেখা যাক পরের নিউমেরিক্যালসটাকে কিভাবে আসে। ওকে, 3 নম্বর সামসটা এবার দেখা যাক। A current of 3 ampere flows through a 3 ohm resistor when connected across a battery. The same battery supplies a current of 0.75 ampere when connected across a 15 ohm resistance. The internal resistance of the battery is 0.25 ohm, 0.5 ohm, 1.0 ohm and 1.5 ohm. চারটে অপশনস দেওয়া আছে। কি বলেছে, একটা কারেন্ট 3 অ্যাম্পিয়ার ফ্লোস থ্রু এ 3 ওহম রেজিস্টার, একটা রেজিস্ট্যান্সের মধ্যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে when connected across a battery, যেটা ব্যাটারি across কানেক্ট করা আছে। the same battery supplies to a current of 0.75 ampere when the connected across a 15 ohm resistance, the internal resistance. তাহলে I1 টা এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ, সেটা হচ্ছে সাপ্লাই কারেন্ট, সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, রেজিস্ট্যান্স যখন কত হচ্ছে, R1 এর ভ্যালুটা কত হচ্ছে 3 ওহম। সেকেন্ড ক্ষেত্রে বলছে দ্য সেম ব্যাটারি সাপ্লাই ইজ কানেক্টেড টু দা 0.75 অ্যাম্পিয়ার। সেকেন্ড ওই একই ব্যাটারি সাপ্লাই যেটাকে কানেক্ট করা হয়েছে কোথায় না 0. যেটা আমি কানেক্ট করেছি তার জন্য আমার কারেন্ট কত পাচ্ছি I2 0.75 অ্যাম্পিয়ার। কখন পাচ্ছি এই কারেন্টটা, যখন আমি এটা কানেক্ট করেছি R2 রেজিস্ট্যান্স 15 ওহমের সাথে। ঠিক আছে, এখানে সাপ্লাই ভোল্টেজটা সেম বলে দিয়েছে। তাহলে এখানে কি কি আছে, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা যে ইকুয়েশন জানি E ইকুয়ালস টু V প্লাস IR। ওকে, সো V ইকুয়ালস টু অ্যাকর্ডিং টু দ্য ওহমস ল V ইকুয়ালস টু IR, সো I ইনটু ক্যাপিটাল R প্লাস I ইনটু স্মল r। তাহলে টেকিং কমন আইটা যদি কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে R প্লাস স্মল r। ওকে, সো I ইকুয়ালস টু কত হচ্ছে E বাই ক্যাপিটাল R প্লাস স্মল r। ওকে, সো E1 ইকুয়ালস টু আমার যে ভ্যালুটা হলো সেটা হচ্ছে, তাহলে E1 এর ভ্যালুটা আমার কত দাঁড়াচ্ছে, যদি এই ইকুয়েশন হিসেবে দেখায় তো E ইকুয়ালস টু আমার কত বেরোলো I ইনটু ক্যাপিটাল R প্লাস স্মল r। ওকে, তো এখানে I এর ভ্যালুটা কত 3 অ্যাম্পিয়ার, এখানে বসিয়ে দিলাম I ইকুয়ালস টু 3। ঠিক আছে, ক্যাপিটাল R প্লাস স্মল r, ক্যাপিটাল Rটাও দেখো এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স যেটা 3 ওহম সেখানে বসিয়ে দিয়েছি, স্মল r যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা আমি ধরে নিয়েছি, এখানে স্মল rই ধরে দিয়েছি। আমাকে এই স্মল rটা বার করতে হবে। সেকেন্ড কেস যেটা E2 বলছে, E2 এর ক্ষেত্রে দেখো কারেন্টটা বলে দিয়েছে 0.75 অ্যাম্পিয়ার, সো আবার এই ইকুয়েশনে বসিয়ে দিয়েছি, E এর জায়গায় E2 লিখেছি, তো I এর জায়গায় কত হবে এখানে 0.75। ঠিক আছে, ক্যাপিটাল R প্লাস স্মল r, এখানে ক্যাপিটাল Rটা কত হচ্ছে 15 ওহম বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে প্লাস স্মল r ইন্টারনাল রেজিস্ট্যান্সটা। এবার যেহেতু সাপ্লাই ভোল্টেজটা আমার সেম, তাহলে ইএমএফ গুলো আমার সেম হবে, সেই কারণে আমি লিখতে পারি E1 ইকুয়ালস টু E2। তাহলে E1 ইকুয়ালস টু E2, এই ফার্স্ট ইকুয়েশন থেকে আমি E1 পেয়ে যাচ্ছি, সেকেন্ড ইকুয়েশন এটা থেকে আমি E2 পেয়ে যাচ্ছি, দুটোকে জাস্ট আমি ইকুয়েট করে দিই, ইকুয়েট করে যা সলভ করেছি আমার R এর ভ্যালু বেরিয়েছে 1 ওহম। তোমরা এটা করবে, দেখবে R এর ভ্যালুটা 1 ওহম বেরিয়ে গেছে। ঠিক আছে, তো R ইকুয়ালস টু 1 ওহম কখন হচ্ছে, যখন আমার অপশন সি হচ্ছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন আসা যাক, কোশ্চেন নাম্বার 4। Under the influence of a uniform maximum magnetic field, a charged particle is moving in a circle of radius capital R with constant speed v, the time period. আমাদের এখানে টাইম পিরিয়ডটা বার করতে হবে। তো যখন when the particles is moving in a magnetic field of magnetic intensity v with velocity v, যখন কোনো পার্টিকেলস ম্যাগনেটিক ফিল্ডে মুভ করছে, তো তার ম্যাগনেটিক ইন্টেন্সিটি যখন v থাকছে আর ভেলোসিটি যেটা নিয়ে মুভ করছে সেটা হচ্ছে v যদি থাকে, ভেলোসিটি বা বেগ যাই বলো, তো সেক্ষেত্রে ওই পার্টিকেলসটার ওপর, চার্জ পার্টিকেলসটার ওপর যে আমার ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে F ইকুয়ালস টু কিউ ভিবি। ঠিক আছে, আবার তার উপর যে আর একটা ফোর্স যেটা কেন্দ্রাতিক বল কাজ বা সেন্ট্রাল ফোর্স কাজ করছে, কারণ পার্টিকেলসটা মুভ করছে কি তো এম ভি স্কোয়ার বাই আর। এখন এই দুটো ভ্যালু সেম যেহেতু, তো আমি বসিয়ে দিতে পারি কিউ ভিবি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। তো আর ইকুয়ালস টু কত হচ্ছে এম ভি, ভিবি ক্যান্সেল আউট হয়েছে, এম ভি বাই ভি কিউ। তাহলে ওমেগা ইকুয়ালস টু কত হচ্ছে ভি বাই আর, যেটা আমরা জানি প্রত্যেকে, ভি ইকুয়ালস টু ওমেগা আর রিলেশনস থেকে। তো এখানে যদি আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই তাহলে কত হচ্ছে এম ভি বাই ভি কিউ, তো এখানে কত হচ্ছে বি কিউ বাই এম। তাহলে এখান থেকে আমি ওমেগার ভ্যালুটা পেয়ে গেলাম। এবার টাইম পিরিয়ড মানে কত, টাইম পিরিয়ড 2 পাই বাই ওমেগা, সেটা আমরা সবাই জানি। এবার ওমেগার ভ্যালুটা বি কিউ বাই এম, এটা যদি আমি বসিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে টাইম পিরিয়ডটা বেরিয়ে যাচ্ছে 2 পাই এম বাই বি কিউ।
ঠিক আছে? তো 2 পাই m বাই b কিউব, এখান থেকে আমি যদি বসিয়ে দিই তাহলে আমার যে ভ্যালুটা দাঁড়াচ্ছে, দেখো এখানে দেখো টাইম পিরিয়ডটা না ডিপেন্ড করছে আর এর ওপর, দ্যাট ইজ দ্য রেডিয়াস, না ডিপেন্ড করছে ভেলোসিটির ওপর, ঠিক আছে, না ভি। সো টাইম পিরিয়ডটা কাটা 2 পাই m বাই b কিউব। সো আমি এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি, যেটা হচ্ছে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ বোথ দ্য রেডিয়াস আর অ্যান্ড দ্য ভেলোসিটি ভি, ঠিক আছে? ওকে, তো পরের কোশ্চেনটা আসা যাক। কোশ্চেন নাম্বার 5 বলছি ইফ দ্য অ্যাঙ্গেল অফ ডিপ at a place is 60 degree, the ratio of the horizontal component and the vertical component of the earth magnetic field. Okay, তো অ্যাঙ্গেল অফ ডিপ যেটা আমরা জানি যে ফর্মুলাটা tan delta equals to bv, that is the vertical component of b by horizontal component of b. Okay, তো এখানে ডেল্টা ডিপ এর ভ্যালুটা বলে দিয়েছে 60 ডিগ্রি। সো বিবি বাই ভিএইচ দ্যাটস ভ্যালুটা বসিয়ে দিয়েছি tan 60 ডিগ্রি, tan 60 ভ্যালু কত √3, তাহলে √3 হচ্ছে আমাদের অ্যানসারটা। তাহলে অ্যানসার এখানে কি হলো না অপশন সে, যেটাকে আমি বলছি √3, ঠিক আছে? ওকে, তো পরের কোশ্চেন আসা যাক। কোশ্চেন নাম্বার 6 যেটা বলছে দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য এলসিএস সার্কিট, আমাকে পাওয়ার ফ্যাক্টর বার করতে বলছে এলসিএস সার্কিট অ্যাট রেজোন্যান্স। ওকে, তো সিরিজ রেজোন্যান্স প্যারালাল যেটা আমরা জানি, তো এখানে রেজোন্যান্স কন্ডিশন আমাকে বার করতে বলেছে। তো পাওয়ার ফ্যাক্টর আমরা ফর্মুলা জানি যেটা cos phi equals to r by z, z যেখানে ইম্পিডেন্স হয়ে যাচ্ছে। তো এটা একটা ফেজার ডায়াগ্রাম ড্র করলে এটা r এটা z আর x equals to xl minus yxc, তোমরা সবাই সেটা জানো। xl এবার tan phi যে রিলেশনসটা আছে, tan phi equals to আমি লিখতে পারি কি না ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি, দ্যাট ইজ xl মাইনাস xc ফর্মে, তো বাই r। তাহলে এখানে দেখো যখন আমরা রেজোন্যান্স ধরি, রেজোন্যান্সের ক্ষেত্রে কি হয় না ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি এই এলসিএস সার্কিট এটা ইকুয়ালস টু 0 হয়ে যায় সিরিজ রেজোন্যান্সের ক্ষেত্রে। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে লিখতে পারি কি tan phi ইকুয়ালস টু 0। তাহলে tan phi যদি 0 হয়ে যায় তাহলে tan phi 0 কখন হচ্ছে, তাহলে phi ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে phi এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে cos phi কত হবে, phi এর জায়গায় যদি 0 পুট করে দিই cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ভ্যালু 1, তাহলে cos 0 1 হয়ে গেলে আমি বলতে পারি কি এলসিএস সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1, ঠিক আছে? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন আসছে কোশ্চেন নাম্বার 7 an electric lamp is connected to the 220 volt supply or 50 hertz supply, the peak voltage আমাদের এখানে পিক ভোল্টেজ বার করতে বলছে। তো ভি আউটপুট যেটা ম্যাক্সিমাম যেটা ভিও সেটাকে আমি লিখি কত VRMS ইনটু √2, ঠিক আছে? তাহলে VRMS আমরা জানি যে VRMS ইকুয়ালস টু কত হয় V0 বাই √2, তাহলে VO বা V ম্যাক্সিমাম সেটা কত হচ্ছে VRMS ইনটু √2। তাহলে VRMS এর ভ্যালুটা এখানে বলে দিয়েছে, যেহেতু এটা সাপ্লাইটা এসি সাপ্লাই বুঝতেই পারছো ফ্রিকোয়েন্সি আছে, তাহলে আমাকে আরএমএস ভ্যালু নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে ডিসি বলে সেক্ষেত্রে আরএমএস নিতে হবে না, এসি যেহেতু। তাহলে আরএমএস এর ভ্যালুটা কত 220 ভোল্ট, ঠিক আছে? ইনটু √2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে সেটা বেরোলো আমার 311 ভোল্ট, ঠিক আছে? তো 311 ভোল্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো পরের কোশ্চেনটা আসছে কোশ্চেন নাম্বার 8, এখানে বলেছে দ্য হাইয়েস্ট ওয়েভ লেন্থ অ্যামং দ্য ফলোইং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এখানে 4টে রে দিয়ে দেওয়া হয়েছে, একটা গামা রে, এক্স রে, ইউভি রে আর ইনফ্রারে। এই 4টে রে এর মধ্যে কার ওয়েভলেন্থটা ম্যাক্সিমাম সেটা আমাকে বার করতে হবে। তো এটা ম্যাক্সিমাম মনে রাখার একটা প্রসেস কি তোমাদের ক্ষেত্রে, জাস্ট এই রে ডায়াগ্রামটা যদি আমি মনে রাখতে পারি, যদি আমি ভিজিবল লাইট রেটা মিডিলে রাখি, তো ভিজিবল লাইট রেটার রেসপেক্টে আমি দুদিকে আমি এটাকে রে ডায়াগ্রামটা প্লট করছি। এদিকে আমি কি করছি হায়ার ওয়েভলেন্থ গুলো, আর ভিজিবল লাইট থেকে লোয়ার ওয়েভলেন্থ গুলোকে আমি লেফট সাইডে প্লট করেছি। তো ভিজিবল লাইট থেকে লেফট সাইডে যেতে গেলে সবথেকে কম হচ্ছে গামা রে, তারপর হচ্ছে এক্স রে, তারপর হচ্ছে ইউভি রে, আর ভিজিবল লাইট থেকে রাইট দিকে যেতে গেলে সেটা হচ্ছে ইনফ্রারে, তারপর হচ্ছে বেসি। তাহলে দেখতেই পাচ্ছ ভিজিবল লাইট থেকে বেশি হচ্ছে ইনফ্রারে। তাহলে এখানে বাকি টোটাল 4টি রে এর মধ্যে সব থেকে বেশি আছে কি ওয়েভলেন্থ হায়ার ওয়েভলেন্থ কোন রে আছে সেটা হচ্ছে ইনফ্রারে। সেই জন্য অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো পরের কোশ্চেনটা আসা যাক। ওকে, পরের কোশ্চেনটা আসা যাক কোশ্চেন নাম্বার 9, যেখানে বলেছে ফর এ প্রিজম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে √3, দ্য অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন ইজ ইকুয়ালস টু দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম বলে দিয়েছে, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাক্টিভ প্রিজম তোমাকে বাড়ায় ওটাকে ফাইন্ড আউট করতে বলছে। তো আমরা জানি মিউ ইকুয়ালস টু sin a প্লাস ডেল্টা m বাই 2 বাই sin a বাই 2, যেখানে ডেল্টা m হচ্ছে মিনিমাম ডেভিয়েশন, অ্যাঙ্গেল মিনিমাম ডেভিয়েশন পজিশনস। তো এখানে বলেছে ডেল্টা m ইকুয়ালস টু a, ওকে, অ্যাঙ্গেল অফ প্রিজমের সঙ্গে সেম হয়ে যাচ্ছে। তাহলে মিউ এর ভ্যালুটা √3, তাহলে sin a প্লাস a বাই 2 বাই sin a বাই 2, ওকে, তো দ্যাট ইজ sin a বাই sin a বাই 2, ওকে। তো sin a, তো আমি ফর্মুলা ফেলে দিচ্ছি, তাহলে sin 2 থিটার ফর্মুলা দ্যাট ইজ 2 sin theta by 2 cos theta by 2, that is 2 sin a by 2 into cos a by 2 by sin a by 2, sin a by 2 sin a by 2 cancel out, তাহলে √3 equals to কত হচ্ছে 2 cos a by 2, ঠিক আছে? তাহলে cos a by 2 এখান থেকে লিখতে পারি cos a by 2 কত হবে √3 by 2, ঠিক আছে?
তাহলে √3/2 সমান সমান কত হচ্ছে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি হলে তাহলে a ইকুয়ালস টু কত, a/2 হচ্ছে 30 ডিগ্রি, তাহলে a ইকুয়ালস টু কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কোথায়, অপশন সে 60 ডিগ্রি। ওকে, তো পরের কোশ্চেনটা আসছে কোশ্চেন নাম্বার 10, যেখানে বলেছে দ্য কন্ডিশন অফ কন্টেনিং দ্য সেকেন্ডারি ম্যাক্সিমা ইন ডিফারেন্ট প্যাটার্ন ডিউ টু সিঙ্গেল স্লিট। ওকে, তাহলে সিঙ্গেল স্লিটের ক্ষেত্রে ডিফ্রাকশন প্যাটার্ন কোনটা হবে, যে চারটে অপশনস আছে তার মধ্যে সঠিক উত্তরটা হবে বি। ওকে, বি a sin θ equals to 2n plus 1 into by λ/2। ওকে, নেক্সট কোশ্চেনটা আসা যাক। তো কোশ্চেন নাম্বার 11, দ্য স্লোপ অফ দ্য গ্রাফ বিটুইন ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট and stopping potential for a given metal surface will be, যে আটটি অপশন দেওয়া আছে, অপশন এ h, EH, h/e and E। সো আমরা জানি যেটা EV0 equals to h nu, যেখানে V0 টা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে, তো V0 বাই নিউ যদি করি, নিউটা যেখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে V0 বাই নিউ যদি করি তাহলে তার ভ্যালুটা কত হচ্ছে h/e। তাহলে h/e এই ভ্যালুটা কত হচ্ছে আমার এদের মধ্যে রেশিওটা, যেটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তো রেশিও যদি আমি বার করতে যাই, তাহলে স্লোপ অফ দ্য গ্রাফ মানে রেশিওটা বার করা, তাহলে V0 বাই নিউ দ্যাট ইজ ইকুয়ালস টু h/c। তো h/e, তো কোশ্চেন নাম্বার অপশন সি যেটা h/e হচ্ছে কোশ্চেন নাম্বার 11 এর সঠিক অ্যান্সার। ওকে, ওকে, পরের কোশ্চেন, ইন হাইড্রোজেন স্পেকট্রাম দ্য রেশিও অফ দ্য মিনিমাম ওয়েভলেন্থ অফ দ্য লেম্যান অ্যান্ড ব্লামার সিরিজ, ওটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দেখো দ্য wavelengths of a spectral lines, জেনারেলি আমরা জানি যে ফর্মুলাটা, the wavelength of a spectral lines 1/λ equals to r into 1/n1 square minus 1/n2 square। যদি লেমন সিরিজ হয় তাহলে n1 এর ভ্যালুটা 1, ফর ব্লামার সিরিজ হলে যেটা হচ্ছে n2 এর ভ্যালুটা, n1 এর ভ্যালুটা হচ্ছে 2, সেটা তোমরা জানো সবাই। তো ফর দ্য লাস্ট লাইন, যদি আমি লাস্ট লাইনটা দেখে নেওয়া হয়, তো লেমন সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে 1 থেকে ইনফাইনাইট, আর ব্লামার সিরিজে কি হচ্ছে 2 থেকে ইনফাইনাইট। তাহলে লাস্ট লাইন কত হবে, n2 এর ভ্যালুটা বোথ দ্য সিরিজের ক্ষেত্রে কত হবে, সেটা হচ্ছে ইনফাইনাইট। এখন দেখো যদি লেমন সিরিজ নেওয়া হয়, তাহলে আমি যদি এখানে ল্যামডার জায়গায় ল্যামডা এল বসিয়ে, তাহলে 1/λ ইকুয়ালস কত হবে, r ইনটু 1/n1 স্কয়ার। n1 এর ভ্যালুটা কত, এখানে n1 এর ভ্যালুটা হচ্ছে 1। ওকে, তো এখানে 1 বসিয়ে দিলাম, আর n2 ভ্যালুটা হচ্ছে ইনফাইনাইট, তো -1/ইনফাইনাইট সলভ করলে কত বের হচ্ছে r, তাহলে λ l ইকুয়ালস কত হয়ে যাবে 1/r। তো একইভাবে ব্লামার সিরিজ যখন দেখছি 1/λb, যেটা হচ্ছে কি ওয়েভলেন্থ ফর দ্য ব্লামার সিরিজ, তো r ইনটু 1/2 স্কয়ার, বিকজ n1 এর ভ্যালুটা ব্লামার সিরিজে কত 2, তাহলে n1 স্কয়ার যদি বলি তাহলে কত হচ্ছে 1/4 হয়ে গেল, -1/ইনফাইনাইট ইকুয়ালস কত হচ্ছে r/4, তাহলে λb এর ভ্যালুটা হয়ে গেল আমার কত 4/r। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে বলেছে রেশিও, বলছে হাইড্রোজেন স্পেকট্রামের ক্ষেত্রে রেশিওটা বার করতে বলেছে, তো λl/λb, আমাকে লেমন সিরিজ আর ব্লামার সিরিজের মধ্যে রেশিওটা, তো এই λl/λb তাহলে কত হচ্ছে আমার এখানে, না যদি আমি বসি তাহলে হচ্ছে 1/4। তাহলে এখানে অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সার অপশন এ 1:4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 13, যেটা বলেছে ইউনিভার্সাল গেটস এর নাম দিতে বলেছে, যেখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ন্যান্ড গেট আর নর গেট। যেটা তোমরা সকলে জানো, ন্যান্ড গেট আর নর গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলি। কেন বলি না, এই ন্যান্ড গেট আর নর গেট থেকে আমরা আদার্স গেট, বেসিক লজিক বেসিক গেটগুলোকে, যেমন ধরো অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এগুলো তৈরি করতে পারি, সেই জন্য এগুলোকে আমরা ইউনিভার্সাল গেট বলে থাকি। নেক্সট কোশ্চেন যেটা বলছি, ইন কমিউনিকেশন সিস্টেম নয়েজ ইজ মোস্ট লাইকলি দ্যাট টু অ্যাফেক্ট দ্য সিগন্যাল। নয়েজ যে কোনো সিস্টেমের ক্ষেত্রে সিগন্যালকে অ্যাফেক্ট করে, ঠিক আছে, যে সিগন্যালটা আছে সেটাকে অ্যাফেক্ট করে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, অপশন বি, ইন দ্য ট্রান্সমিশন মিডিয়াম। যখন মিডিয়ামের মধ্যে ওটা ট্রান্সমিট করছে, সেখানে নয়েজটা কি করছে, সবচেয়ে বেশি আমার ক্ষেত্রে অ্যাফেক্ট করে। তো আমি এখানে 15টা কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে দিয়ে দিলাম। তোমরা বাড়িতে যারা 11 থেকে 12-এ উঠবে তারা নিশ্চয়ই অবশ্যই প্র্যাকটিস করবে, যারা 12-এ উঠছে তারা এক্সাম দিচ্ছে তাদের জন্য তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো এর পরের যে কোনো কোশ্চেন্স বা নিউমেরিক্যালস প্রবলেমগুলো যেটা তোমাদের সমস্যা হবে, তো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করো, আমি তৎক্ষণাৎ আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা যদি বলো তাহলে আমি আরেকটা ভিডিও করে সেটা পোস্ট করে দেবো, বাকি কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা যদি আমাকে সেটা বলে জানিও। আর একটা কথা, এই ভিডিওটা যত পারো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমার বন্ধু বা তোমার 11-এ কোনো স্টুডেন্ট তাদের সঙ্গে যদি জানা থাকে তাদের মধ্যে শেয়ার করো, যাতে তাদের উপকার হয় এবং তারা পরবর্তী ইয়ারে যখন এক্সাম দিতে যাবে অ্যাটলিস্ট এরম টাইপের যদি কোনো প্রবলেম আসে তাদের ক্ষেত্রে এটা করার পক্ষে অনেক বেশি সহজতর হয়ে ওঠে। ঠিক আছে, তো কিপ ওয়াচিং মাই ভিডিও। আর যে কোনো প্রশ্নের উত্তর যদি জানতে ইচ্ছা করে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে,
আমাকে জানাবে, আমি সেরকম মতো ভিডিও বা উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।